Assalamu alaikum everyone. I hope you all are doing well by the grace of Almighty. Welcome to ACS video tutorial Object Oriented Programming 1. আজকে আমাদের টপিক হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে চারটা প্রিন্সিপাল আছে তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিলার অর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল। তো ফার্স্ট টপিকের ভিতরে ঢোকার আগে আমি জাস্ট একটু আপনাদের একটা গ্ল্যান্স বুঝাতে চাই যে ইনহেরিটেন্স জিনিসটা কীভাবে কাজ করে। সাপোজ আপনার বাবা, আপনাদের 3 জেনারেশনের কথা চিন্তা করি। ইয়োর গ্র্যান্ডপ্যারেন্ট, sorry for the handwriting, your father, and then you. সো কি হয়, আমরা জন্মসূত্রে আমাদের প্যারেন্টসদের প্রপার্টি, আমাদের প্যারেন্টসদের সম্পত্তি আমরা পেয়ে থাকি। সাপোজ আপনার দাদার থেকে কিন্তু আপনার বাবা তার সম্পত্তি পেয়েছে, তারপর আপনি আপনার বাবার সম্পত্তি পাবেন, আপনি আপনার মায়ের সম্পত্তি পাবেন। সো এই যে চেইনটা হচ্ছে এটাকে বলে ইনহেরিটেন্স। আপনার বাবা আপনার দাদার প্রপার্টি ইনহেরিট করছে, আপনি আপনার বাবার প্রপার্টি ইনহেরিট করছেন। সাপোজ আপনি যে বাসায় এখন থাকেন, সাপোজ দিস ইজ দ্য হাউস ফর এক্সাম্পল, তো এই বাসাটা মূলত আপনার বাবার, ঠিক আছে, বাট আপনি এখানে থাকেন অ্যান্ড আপনি এই বাসাটাকে ওন করেন একদম নিজের মতো। আপনাকে কিন্তু এখানে আপনি বলবেন যে এটা কার বাসা, যদি কেউ জিজ্ঞাসা করে তো আপনি বলবেন এটা আমার বাসা। তো এই জিনিসটা হচ্ছে ইনহেরিটেন্স। এরকম কিছু প্রপার্টি আছে যে আপনার বাবার হওয়ার সত্ত্বেও আপনি ফুল প্রেসিডেন্স নিয়ে ওই জিনিসটা বা ওই প্রপার্টিটা ইউজ করছেন। সো এই যে জেনারেশন বাই জেনারেশন প্রপার্টি ইনহেরিট করার প্রসেসটাই হচ্ছে ইনহেরিটেন্স। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন একদম ইজি ভাষায় যে ইনহেরিটেন্স জিনিসটা কি। আমি নেক্সটে চলে যাব হচ্ছে একটু কনস্ট্রাকটিভ ব্যাখ্যার মধ্যে। তো ফার্স্ট একটু পড়ি ইনহেরিটেন্স কি। এখানে এই লাইন থেকে, ইনহেরিটেন্স ইজ দ্য প্রসেস ওয়্যার ওয়ান ক্লাস possesses the properties of another class, or you can say inherits। এখানে ইনহেরিটস বললে আপনাদের আরও বেটার শোনাবে। inherits the properties of another class. Inheritance is আচ্ছা, ইনহেরিটেন্স কেন ইউজ করা হয় এটা আমরা পরে আসছি। সাপোজ তখন তো আমি বাবা, ছেলে বা দাদার এক্সাম্পল দিলাম। তো এখানে সাপোজ আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে একটা পার্সন ক্লাস আছে, আমাদের একটা পার্সন ক্লাস আছে অ্যান্ড আরেকটা ক্লাস আছে টিচার। তো এই ক্ষেত্রে দেখেন এই টিচার ক্লাসটা পার্সন ক্লাসকে ইনহেরিট করছে। ইনহেরিটের সাইন হচ্ছে চাইল্ড ক্লাস থেকে অ্যারোটা যাবে হচ্ছে প্যারেন্ট ক্লাসের দিকে। মানে ধরেন এ ক্লাসটা বি ক্লাসকে যদি ইনহেরিট করে থাকে, মানে বি এর প্রপার্টিগুলো এ ইউজ করবে। দিস ইজ কল্ড ক্লাস এ ক্লাস বিকে ইনহেরিট করছে। সো এক্ষেত্রে এ থেকে বিতে যাবে অ্যারোটা, মানে বেস থেকে বলতে পারেন চাইল্ড থেকে তার প্যারেন্ট ক্লাসে যাবে, এভাবে বলতে পারেন। সো একটু কনস্ট্রাকটিভ সংজ্ঞায় আসি, তাহলে একটু বেটার বুঝবেন আই গেস। ফার্স্ট একটা জিনিস বলে রাখি যে ইনহেরিটেন্সকে আমরা ইজ এ রিলেশন বলে থাকি। ইজ এ রিলেশন, এটা এভাবে কেন বললাম ইজ এ রিলেশন, কারণ আমরা তো শুধু প্যারেন্ট চাইল্ড রিলেশন করালেই হবে না, এই জিনিসটা তো মিনিংফুল হতে হবে। সাপোজ আমাদের এই পার্সন নামে একটা ক্লাস আছে। সো এই পার্সনটাকে, পার্সন নামে ক্লাস না ধরে আপনি ধরেন একটা পার্সন আছে, তো পার্সনকে ইনহেরিট করছে ডগ ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল। তো আপনারা বলেন একটা ডগ কি কখনো পার্সনের প্রপার্টি ইনহেরিট করতে পারবে? নেভার। এটা যদিও এটা এভাবে করা যায়, বাট দিস ইজ নট মিনিংফুল। সো এখানে দেখেন ইজ এ রিলেশনশিপটা এখানে কীভাবে কাজ করে। ডগ
ডগের কি কখনো পার্সন হওয়ার চান্স আছে? যে ডগ ইজ এ পার্সন? ইজ এটা মনে রাখবেন, ইজ এ। সো ডগ ইজ এ পার্সন এটা কিন্তু হয় না, বাট দেখেন টিচার ইজ এ পার্সন এটা কিন্তু হচ্ছে, তাই না? দিস ইজ মিনিংফুল। টিচার ইজ এ পার্সন, টিচার তো সবার আগে একজন মানুষ, তাই না? তারপরে বলতে পারেন স্টুডেন্ট ইজ এ পার্সন। সো এই ক্ষেত্রেও আমাদের ইজ এ এই রুলসটা ফলো করছে। তারপরে বলতে পারেন যে সাপোজ ইঞ্জিনিয়ার, সো ইঞ্জিনিয়ার ইনহেরিটস পার্সন। সো ইঞ্জিনিয়ার ইজ এ পার্সন, রাইট? ইঞ্জিনিয়ার ইজ এ পার্সন। সো এই ক্ষেত্রেও কিন্তু এটা ফলো করছে, বাট ডগ ইজ এ পার্সন এটা কিন্তু ফলো করছে না। সো যে সব জিনিসগুলো আমরা ইনহেরিট করব তার আগে আমরা ইজ এটা চেক করে নিব যে এটা কি ঠিক আছে কিনা। ওকে, এখন আসেন যেই ক্লাসকে ইনহেরিট করা হয় বা যেই ক্লাসের প্রপার্টিগুলো ইউজ করা হয়, মানে প্রপার্টিগুলো আসলে যার, তাকে সুপার ক্লাসও বলা যায় বা বেস ক্লাসও বলা যায় বা প্যারেন্ট ক্লাসও বলা যায়। এই তিনটা নামেই ডাকা যায়, অ্যান্ড এই তিনটা নামেই আপনাদের ফ্যামিলিয়ার হতে হবে। অ্যান্ড যে ইনহেরিট করে বা যে প্রপার্টি ইউজ করে তাকে বলা হয় সাব ক্লাস অর ডিরাইভড ক্লাস অর চাইল্ড ক্লাস। অ্যান্ড সব সময় এই সাব ক্লাস বা ডিরাইভড ক্লাস বা চাইল্ড ক্লাস থেকে অ্যারোটা যাবে সুপার ক্লাস বা বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাসের দিকে। আমরা মোস্ট অফ দ্য কেস হয়তো সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস ইউজ করব, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা চাইল্ড ক্লাস ইউজ করব, এটা মানে শুনতে সহজ বা বুঝতে সহজ এই জন্য। সো এখানে দেখেন এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের পার্সন ক্লাসটাকে ইনহেরিট করছে টিচার। সো এই ক্ষেত্রে চাইল্ড ক্লাস কিন্তু টিচার বা ডিরাইভড ক্লাস কিন্তু টিচার বা সাব ক্লাস কিন্তু টিচার, অ্যান্ড সুপার ক্লাস কিন্তু পার্সন বা বেস ক্লাস কিন্তু পার্সন বা প্যারেন্ট ক্লাস কিন্তু পার্সন। এখানে দেখেন পার্সনের কি কি প্রপার্টি আছে, ওর নেম আছে অ্যান্ড এজ আছে। এখন যেহেতু টিচার ক্লাসটা পার্সন ক্লাসকে ইনহেরিট করে ফেলেছে, সো এই পার্সনের নেম অ্যান্ড এজ বাই ডিফল্ট এই টিচারের প্রপার্টি হয়ে গেছে বা টিচার এটাকে ইউজ করতে পারবে। সো এখানে নেম এজ এটা লেখার যদিও কোনো দরকার নেই, বাট দিস টিচার ক্লাস ক্যান অ্যাক্সেস দিস প্রপার্টি। নেম এজ কিন্তু এখন টিচারেরও আছে, যদিও এই ক্লাসে ডিফাইন করা নেই, বাট ইনহেরিট করার কারণে এই নেম অ্যান্ড এই এজটাও ও ইউজ করতে পারছে। সো এখানে দেখেন আমাদের বেনিফিটটা কি হচ্ছে, আমাদের কিন্তু কোডটা বারবার লেখা লাগছে না। ধরেন পার্সন ক্লাসের জন্য একবার আমরা নেম অ্যান্ড এজ লিখলাম, এরপরে টিচার ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাস আছে, দেন প্রফেসর আছে, আদার অনেক ধরনের ক্লাস আছে যাদের নেম অ্যান্ড এজটা আমাদের সবসময় দরকার। সো ওই সব ক্ষেত্রে আমরা কিন্তু ওই সব ক্লাসকে দিয়ে পার্সন ক্লাসটা ইনহেরিট করতে পারি, অ্যান্ড সেক্ষেত্রে আমাদের বারবার প্রত্যেকটা ক্লাসে নেম অ্যান্ড এজ লেখা লাগবে না। সো আমরা কি করছি বলেন তো, উই আর রিইউজিং আওয়ার কোড। সো ইনহেরিটেন্স ইজ ইউজড ফর কোড রিউজেবিলিটি। ওকে, আই হোপ আমি বুঝাতে পেরেছি। নেক্সট, টু ইমপ্লিমেন্ট প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। ওকে, এটা অলরেডি বোঝানো হয়ে গেছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে চলে যাচ্ছি। এ ক্লাস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সাব ক্লাস অফ অ্যানাদার ক্লাস ইফ বা এই কন্ডিশনগুলোতে, if the subclass inherits all the data of its superclass. Okay, a class can be defined as a subclass of another class. তখন কি কি বেনিফিট পাবে? The subclass inherits all the data attributes of its superclass, মানে ওর প্যারেন্ট ক্লাসের সকল ধরনের ডেটা অ্যাট্রিবিউটস এই চাইল্ড ক্লাসটা পাবে। আচ্ছা, আমি এভাবে বুঝাই। সাপোজ এ ক্লাসকে ইনহেরিট করছে আমাদের বি ক্লাস। ওকে, আমি জানি না কেন এটা এরকম লাইন হয়ে গেল। সো সাপোজ হিয়ার
এ ক্লাসকে ইনহেরিট করছে বি ক্লাস, তার মানে বি কি চাইল্ড, এ কি প্যারেন্ট। So the subclass, that means B, inherits all the data and attributes of its superclass, means A class. মানে A ক্লাসের সকল প্রপার্টিকে B ক্লাস ইনহেরিট করতে পারবে, এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে, রাইট? ওকে, নেক্সট, the subclass inherits all the methods of its superclass. এই যে বললাম এ ক্লাসকে আমাদের বি ক্লাস হচ্ছে ইনহেরিট করছে, সো এই এ ক্লাসের ভিতরে যত ধরনের মেথড আছে সবগুলো ইনহেরিট করছে বি, মানে এই সবগুলো মেথড কিন্তু বি অ্যাক্সেস করতে পারবে। যত ধরনের ভ্যারিয়েবল, যত ধরনের অ্যাট্রিবিউটস, যত ধরনের মেথড, সব কিছু ওর সাব ক্লাস ইনহেরিট করেছে, মানে ইউজ করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। The third point, the subclass inherits all the associations of its superclass. তার মানে কি, আপনার সাপোজ এই বি ক্লাসটা যে এ ক্লাসকে ইনহেরিট করেছে, এরকমও তো হতে পারে যে এ ক্লাসও ধরেন সি ক্লাসকে ইনহেরিট করেছে, আবার সি ক্লাসও ডি ক্লাসকে ইনহেরিট করেছে। তো এই ক্ষেত্রে বি ক্লাস কিন্তু শুধু এ ক্লাসের প্রপার্টি ইনহেরিট করতে পারবে না, বরং সি ক্লাস, ডি ক্লাস, সবগুলো ক্লাসের সব ধরনের অ্যাসোসিয়েশনস যেগুলো করা হয়েছে সবগুলোর ডেটা, সবগুলোর অ্যাট্রিবিউট, সবগুলোর মেথড বি কিন্তু অ্যাক্সেস পাবে। এটা এরকম যে আপনার পরদাদা, তারপর আপনার দাদা, তারপর আপনার বাবা, তারপরে আপনি কিন্তু শুধুমাত্র আপনার বাবার প্রপার্টি পাচ্ছেন না, আপনার বাবা কিন্তু অলরেডি আপনার দাদার প্রপার্টি ইনহেরিট করছে, যেটা আপনার বাবার প্রপার্টির ভিতরে আছে, আপনি ইউজ করছেন। আপনার দাদার প্রপার্টির ভিতরে কিন্তু তার বাবার প্রপার্টি আছে। সো আপনি এক হিসাবে শুধুমাত্র আপনার বাবার প্রপার্টি ইনহেরিট করছেন না, বরং এই সবার প্রপার্টি আপনি ইনহেরিট করছেন। সো at the same case, the subclass inherits all the associations of its superclass. এই সুপার ক্লাসটা যত ক্লাসকে ইনহেরিট করেছে সবগুলো ক্লাসের সব ধরনের অ্যাট্রিবিউট, সব ধরনের ডেটা, সব ধরনের মেথডস এই সাব ক্লাসটা ইউজ করতে পারবে। মানে এই এক্সাম্পলটা যদি আপনারা দেখেন, তো এই বি ক্লাস যেহেতু এ ক্লাসকে ইনহেরিট করেছে, আর এ ক্লাস যেহেতু সি ক্লাস অ্যান্ড ডি ক্লাসকে অ্যান্ড সি ক্লাস যেহেতু ডি ক্লাসকে ইনহেরিট করেছে, সো বি ক্লাস কিন্তু শুধু এ ক্লাসের অ্যাট্রিবিউটস, ডেটা ইনহেরিট করছে না, বরং সি ডি সবার করছে। ওকে, the subclass can add new functionality, use inherited functionality, override inherited functionality. আচ্ছা, তো সাবক্লাস ডিফাইন করার পরে এরকম না যে সে শুধু তার সুপার ক্লাসের প্রপার্টি নিয়ে বসে থাকবে, সে চাইলে নিউ ফাংশনালিটি অ্যাড করতে পারে, অ্যান্ড যদি চায় যে সে তার ইনহেরিটেড প্রপার্টি ইউজ করবে, সে সেটাও করতে পারে। আর যদি সে চায় যে তার ইনহেরিটেড প্রপার্টি সে মডিফাই করবে বা ওভাররাইড করবে, দেন হি অলসো দ্য অ্যাক্সেস টু ডু দ্যাট, অ্যান্ড in that case only the superclass will be affected, the parent class will not be affected যদি ওভাররাইড করা হয় বা যদি মডিফাই or ম্যানিপুলেট করা হয়। Okay, next, when an object is created using new keyword, this is the keyword new, how we create an object, the system must associate enough memory to hold all its instance variable. কি বলছে আরেকবার একটু পড়ি। When an object is created using new keyword, the system must associate enough memory to hold all its instance variable. আমাদের সিস্টেমের অবশ্যই এনাফ মেমোরি থাকতে হবে সব ধরনের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইউজ করার জন্য। আমরা জানি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি, যেগুলো ক্লাসের প্যারামিটারের ভিতরে থাকবে কিন্তু যে কোনো ধরনের মেথড বা কোনো কন্ডিশনাল স্টেটমেন্টের প্যারামিটারের বাইরে থাকবে, সেটাকে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলি। This includes any inherited instance variable, and instance variable কে কিন্তু আমরা এই অবজেক্টের জন্য, আমাদের অবজেক্টের জন্য বা ইনস্ট্যান্সের জন্য ইউজ করা ভ্যারিয়েবল কেও বলে থাকি।
অ্যান্ড আমরা অবশ্যই জানি যে ক্লাসের ভিতরে অ্যান্ড যে কোনো ধরনের মেথড বা কনস্ট্রাক্টর বা আদার যে কোনো ইন্টারনাল প্যারামিটারের বাইরে যেই ভ্যারিয়েবলগুলো সেগুলো অবশ্যই আমাদের অবজেক্টের প্রপার্টি হিসাবে ইউজ হচ্ছে ডিরেক্টলি। সো এগুলোই হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। অ্যান্ড ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইট ইনক্লুডস ইনহেরিটেড ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অলসো। এখানে কি বলেছে যে বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করছে, এখানে বি ক্লাসেরও কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, এ ক্লাসেরও কিছু আছে। সো বি ক্লাস কিন্তু শুধু তার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিয়ে বসে নেই, তার কিন্তু এর instance variable আছে। So the memory should have enough space to hold both A class and B classes instance variable. Okay, next. In this example we can say that employee is a kind of person. আমি একটু আগে যেটা বলেছি is a kind of মানে is a মনে রাখবেন is a এখানে দেখেন employee is a kind of person বলেছে। দেখেন আমি এখানে লিখি employee is a person। এমপ্লয় কি ফার্স্টলি একজন মানুষ না, সো তাকে অবশ্যই ইনহেরিট করা যাবে না। বাট যদি এরকম লিখি যে পার্সন ইজ এ এমপ্লয়ি, তাহলে এটা কিন্তু মিনিংফুল না, এটা কিন্তু হবে না। এমপ্লয়ি ইজ এ পার্সন, দিস ইজ মিনিংফুল, পার্সন ইজ এ এমপ্লয়ি, এটা কিন্তু হবে না। সো পার্সন ক্লাস অবশ্যই এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করবে না। এরকম না যে ইনহেরিট করতে পারবে না, আমরা চাইলেও করতে পারবো, বাট আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম মিনিংফুল করতে চাই। পার্সন ইজ এ এমপ্লয়ি এটা কিন্তু মিনিংফুল কিছু না, আপনার কোড রান করলে এটা মিনিংফুল হচ্ছে না। অবশ্যই আমাদের কোডটা ইট মাস্ট বি মিনিংফুল। আমাদের দুটো মেইন পার্ট সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স মানে হচ্ছে মিনিংফুল করা কোডটাকে, সো সিম্যান্টিক্যালি আমাদের কারেক্ট যতটুকু সম্ভব আমাদের রাখতে হবে। এনিওয়ে এখানে কি বলছে, ইন দিস এক্সাম্পল উই ক্যান সে দ্যাট এমপ্লয়ি ইজ কাইন্ড অফ এ পার্সন। আপনারা শুধু ইজ এ মনে রাখলেই হবে। এমপ্লয়ি ইজ এ পার্সন, টিচার ইজ এ পার্সন, স্টুডেন্ট ইজ এ পার্সন, মিস্টার এক্স ইজ এ পার্সন। ওকে, এরকম প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেশন করিয়ে দেন চেক করবেন যে আমরা কি এটাকে মিনিংফুল ভাবে বসাতে পারি কি না। Up next, an employee object inherits all the attributes, methods and associations of person class. যেহেতু এমপ্লয়ি ক্লাসটা পার্সন ক্লাসকে ইনহেরিট করছে, সো অবশ্যই পার্সন ক্লাসের মধ্যে যত ধরনের অ্যাট্রিবিউটস আছে, মেথডস আছে, অর আদার তার কোনো অ্যাসোসিয়েশনস আছে, সব কিছু কিন্তু এমপ্লয়ি ক্লাস ইনহেরিট করছে, অ্যান্ড হি অর শি হ্যাজ দ্য অ্যাক্সেস টু use them. Next, okay, what really happens? Actually, what really happens? Let's see. এখানেও লিখেছে employee is a kind of person. So এখানে ধরা হয়েছে পার্সনের দুটো অ্যাট্রিবিউটস আছে, নেম অ্যান্ড ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ একটা ডেটা টাইপ হতে পারে, বাট যেহেতু আমরা জাভা ইউজ করছি আমরা এখানে অন্য কিছু ধরবো আই গেস, বাট এখন আপাতত ধরে রাখেন যে ডিওবি একটা ডেটা টাইপ, নেম একটা ভ্যারিয়েবল, ডিওবি একটা ভ্যারিয়েবল, নেম হচ্ছে স্ট্রিং টাইপের অ্যান্ড ডিওবি হচ্ছে ডেট টাইপের। অ্যান্ড এমপ্লয়ের কী কী আছে, এমপ্লয় আছে এমপ্লয়ি আইডি, স্যালারি অ্যান্ড স্টার্টিং ডেট। ওকে, সো আমাদের পার্সন ক্লাসের আমরা সাপোজ একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যার নাম হচ্ছে জন স্মিথ অ্যান্ড তার ডেট অফ বার্থ হচ্ছে জানুয়ারি 13, 1954। অ্যান্ড যখন আমরা একটা এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, তার নাম দিলাম, এখানে কিন্তু দেখেন তার নাম অ্যান্ড ডেট অফ বার্থ এটা কিন্তু তার প্যারামিটারের মধ্যে নেই, বা তার ভিতরে কিন্তু নেই, তার ভিতরে কিন্তু শুধুমাত্র এই তিনটা আছে, তাই না? তার এমপ্লয়ি আইডি, স্যালারি অ্যান্ড স্টার্টিং ডেট। সো এই দুটো কোথা থেকে আসলো? এই দুটো এসেছে এই যে ইনহেরিটেন্স, এখান থেকে। এখানে ইনহেরিটেন্সের ফলে আমরা যখন আমাদের রান টাইম কনস্ট্রাক্টরকে কল করবে, তখন
শুধু এই এমপ্লয়ি আইডি স্যালারি স্টার্টিং ডেটই আসবে না, বরং নেম অ্যান্ড ডেট অফ বার্থও চলে আসবে, যার জন্য আমরা এমপ্লয়ি ক্লাসের অবজেক্টের নেম দিতে পেরেছি শ্যালি হ্যালস, ডেট অফ বার্থ March 15, এমপ্লয়ি আইডি, স্যালারি, স্টার্টিং ডেট, এগুলো সব দিতে পেরেছি। তো এই জিনিসটা কীভাবে হলো, এই দুটো কোড থেকে আসলো বলেন তো? এই দুটো আসলে এই যে পার্সনের এই নেম আর ডেট অফ বার্থ থেকে, যেহেতু এটা ইনহেরিট করা হয়েছে, সো এই জন্য ইজি। হোয়াট হ্যাপেন্স রিয়েলি, আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। নেক্সট, inheritance is declared using extends keyword. আমরা তো এতক্ষণ অ্যারো দিয়ে দেখালাম, এটা তো জাস্ট বোঝানোর ক্ষেত্রে। যখন আমরা কোড করব জাভায় অ্যান্ড আমরা কোনো ক্লাসকে ইনহেরিট করব, তখন আমরা অবশ্যই এক্সটেন্ডস এই কিওয়ার্ডটা দিয়ে নিব। ওকে, যে ক্লাসকে ইনহেরিট করব তার পাশে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। যে ক্লাস ইনহেরিট করবে ওই ক্লাসে এই কিওয়ার্ডটা লিখব। যেমন এখানে এমপ্লয়ি ক্লাস এক্সটেন্ডস person, that means employee class is inheriting person class। ঠিক আছে, যে ক্লাসটা ইনহেরিট করবে ওই ক্লাসের ক্লাস নেম, তারপর এক্সটেন্ডস কিওয়ার্ড, তারপরে যে ক্লাসটাকে ইনহেরিট করা হবে সেই ক্লাসের নামটা দিয়ে তারপরে হচ্ছে এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, সো এই এক্সটেন্ডস এই কিওয়ার্ডটা কোথায় ইউজ করতে হবে সেটা অবশ্যই অনেক জরুরি। If inheritance is not defined, the class extends is called object. There is a super class called object. Okay, সবার উপরে একটা ক্লাস থাকে যেটার নাম হচ্ছে অবজেক্ট। এটা কোথাও লেখা থাকে না, এটা বাই ডিফল্ট আগেই ডিফাইন করা থাকে। তো if inheritance is not defined, the class extends a class called object. আমাদের প্রত্যেকটা ক্লাস বাই ডিফল্ট কিন্তু অবজেক্ট নামক একটা ক্লাসকে এক্সটেন্ড করে থাকে। এটা সব সময়, এটা এখানে এই যে পার্সন ক্লাসও করছে, এখানে লেখা নেই কোথাও, বাট এটা বাই ডিফল্ট করা আছে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মাস্ট রিমেম্বার। সো বুঝতে পেরেছেন এক্সটেন্স ইউজ করাটা কীভাবে হচ্ছে। Next, type of inheritance. We have 3 type of inheritance in Java. Forget about C++, এটার সাথে কিন্তু ম্যাচ করবেন না, কিছু ডিফারেন্সেস আছে। জাভায় অবশ্যই আমরা 3 ধরনের ইনহেরিটেন্স ইউজ করে থাকি, বা তিন ধরনের ইনহেরিটেন্স আমরা পেয়ে থাকি। নাম্বার ওয়ান হচ্ছে single inheritance, second one multi-level inheritance, 3 number hierarchical inheritance। single inheritance কি, যখন একটা ক্লাস শুধুমাত্র একটা ক্লাসকেই ইনহেরিট করবে তখন আমরা সেটাকে বলবো সিঙ্গেল। যেমন ধরেন পার্সন ক্লাসকে শুধুমাত্র এমপ্লয়ি ক্লাস ইনহেরিট করছে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। নেক্সট, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যখন ইনহেরিটেন্স হবে লেভেল বাই লেভেল, মানে এ ক্লাসকে ইনহেরিট করছে বি ক্লাসকে ইনহেরিট করছে সি ক্লাসকে ইনহেরিট করছে ডি ক্লাস অ্যান্ড সো অন। এখন এখানে এই বি ক্লাসকে কিন্তু অন্য আরেকটা ক্লাস ইনহেরিট করতে পারবে না, বা সি ক্লাসকে অন্য একটা ক্লাস ইনহেরিট করতে পারবে না। আমার কথার মানে হচ্ছে এখানে একটা ক্লাসকে একটা ক্লাসই ইনহেরিট করবে এবং এটা লেভেল বাই লেভেল একটার পর একটা চলতে থাকবে। যেমন ফর এক্সাম্পল আমাদের একটা ক্লাস আছে AIUBকে ইনহেরিট করছে CSE ডিপার্টমেন্টকে ইনহেরিট করছে স্টুডেন্টস। তো এই যে লেভেলটা, এখানে কিন্তু AIUBকে অন্য আর কোনো ক্লাস ইনহেরিট করেনি, CSE ক্লাসকে অন্য কেউ ইনহেরিট করেনি, CS স্টুডেন্টকে অন্য কোনো ক্লাস ইনহেরিট করেনি। সো দিস ইজ কল্ড মাল্টি লেভেল ইনহেরিটেন্স।
আর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কি? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে, আবারও এআইইউবি কে দিয়ে এক্সাম্পল দিই। এআইইউবি একটা ক্লাস আছে যাকে ইনহেরিট করছে ট্রিপল ই ডিপার্টমেন্ট, যাকে ইনহেরিট করছে সিএসই ডিপার্টমেন্ট, যাকে ইনহেরিট করছে বিবিএ ডিপার্টমেন্ট অ্যান্ড সো অন। মানে একটা ক্লাসকে কয়েকটা ক্লাস, মাল্টিপল ক্লাস যখন একসাথে ইনহেরিট করে তখন তাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল, অ্যান্ড একটা ক্লাস অবশ্যই দুইটা ক্লাসকে একসাথে ইনহেরিট করতে পারবে না, দ্যাট ওইটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স। বাট মাল্টিপল ইনহেরিটেন্স ইজ নট অ্যালাউড ইন জাভা। আমরা এই 3 ধরনের ইনহেরিটেন্সই শুধুমাত্র জাভায় পেয়ে থাকি, অ্যান্ড এই 3টাই করতে পারবো, এছাড়া আর কোনো ধরনের ইনহেরিটেন্স করতে পারবো না। সো ডোন্ট মিক্স উইথ মাল্টি লেভেল অ্যান্ড মাল্টিপল, দুটো আলাদা আলাদা জিনিস। সো আরেকবার একটু রিভিউ করি। সিঙ্গেল ইনহেরিটেন্স কোনটা? একটা ক্লাসকে যখন শুধুমাত্র একটা ক্লাসই এক্সটেন্ড করে তখন সেটাকে বলি আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল কাকে বলি? যখন একটা ক্লাসকে একটা ক্লাস ইনহেরিট করে এবং এটা লেভেল বাই লেভেল চলতে থাকে। এটা এই 3টাও হতে পারে, 4টাও হতে পারে, অ্যান্ড মাল্টিপল হতে পারে, অসংখ্য হলেও এটা অসুবিধা নেই যদি একটা ক্লাসকে একটা ক্লাসই ইনহেরিট করে থাকে। দ্যাট ইজ কল্ড মাল্টি লেভেল। অ্যান্ড হায়ারার্কিক্যাল কি? একটা ক্লাসকে যখন অ্যাট দ্য সেম টাইম কয়েকটা ক্লাস একসাথে ইনহেরিট করে থাকে তাকে বলি আমরা হায়ারার্কিক্যাল। পয়েন্ট টু বি নোটেড, একটা ক্লাসকে কয়েকটা ক্লাস একসাথে ইনহেরিট করতে পারে, বাট একটা ক্লাস একসাথে কয়েকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে না। ঠিক আছে? মানে এ ক্লাসকে বি আর সি একসাথে ইনহেরিট করছে, দিস ইজ অ্যালাউড। বাট এই এ আর বি এই দুটো আলাদা আলাদা ক্লাসকে সি একসাথে ইনহেরিট করছে, this is not allowed in Java. This is called multiple inheritance, and multiple inheritance is not allowed in Java. So I hope বুঝতে পেরেছেন। Up next, okay, there is no limit of number of subclasses a class can have. মানে একটা ক্লাসকে অসংখ্য নাম্বার অফ ক্লাসেস ক্যান ইনহেরিট, এটার কোনো লিমিটেশন নেই। There is no limit in the depth of the class tree. Depth কোনটাকে বললাম? একটু আগে যে বললাম, a class কে b class, b class কে c, c কে d, d কে e. This is called the depth. Okay, depth of the class, child classes. Okay, each class, and there is no limit. Okay, point to be noted. Each Java class has one superclass. Each Java class has one and only superclass. এই চিপটা আগে বললাম, একটা ক্লাস একসাথে কয়েকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে না। That is called multiple inheritance, and multiple inheritance is not allowed in Java. Each Java class has one and only superclass. একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে। C++ allows multiple inheritance, but Java doesn't. Okay, okay, next কি হচ্ছে? Okay, up next, constructors and initialization. এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক টু ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেন্স। Classes use constructors to initialize instance variable. When a subclass object is created, its constructor is called. যখন একটা সাবক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করি তখন ফার্স্ট, সাপোজ বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করছে। সো ফার্স্ট যখন আমরা বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাব, বি ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে, অ্যান্ড বি ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে
এমন একটা লাইন আমরা রেখে দিব যাতে ফার্স্ট এ ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়ে আসে, আদারওয়াইজ আমাদের ইনহেরিটেন্সটা ইমপ্লিমেন্ট হবে না। এ ক্লাসের কনস্ট্রাক্টর কল হওয়ার পরে বি ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে অ্যান্ড দেন অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। When a subclass object is created, its constructor is called. It is the responsibility of the subclass constructor to invoke. আমরা কলিং বলি না, কলিং এর কোডিং এর ফর্মাল ভাষা হচ্ছে ইনভোক। Use this terminology, it will make you better. Okay, invoke the appropriate subclass constructors so that the initialized variable define the superclass are properly initialized. যদি এ ক্লাসের কনস্ট্রাক্টর কল না হয় তাহলে তো এ ক্লাসের ভিতরে প্রপার্টিগুলো জেনারেট হবে না বা ইনিশিয়ালাইজ হবে না। সো অবশ্যই আমাদের ফার্স্ট যখন আমরা বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাব, ফার্স্টে আমাদের বি ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে, কিন্তু তার ফার্স্ট লাইনে আমাদের যে বি ক্লাসের সুপার ক্লাস আছে এ ক্লাস, ওর কনস্ট্রাক্টরের আমাদের কোডটাকে আমরা পাঠিয়ে দিব, মানে প্রোগ্রামটা এখানে চলে যাবে, এ ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করবে, তারপরে বি ক্লাসে এসে বি ক্লাসের কনস্ট্রাক্টরকে তারপরের লাইন থেকে কল করবে বা ইনভোক করবে। ওকে, superclass constructors can be called using using called super keyword. আমরা সুপার কিওয়ার্ড দিয়ে আমাদের সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাসের যে কোনো প্রপার্টি কল করতে পারি। ওকে, in a manner similar to this আর সুপারের একটা পার্থক্য আছে। দিস দিলে কি করে, দিস যদি একটা প্যারামিটারের ভিতরে থাকে তো দিসটা দেওয়ার ফলে এই প্যারামিটার ও ব্রেক করে উপরে চলে আসে অন্য প্রপার্টি, এই প্যারামিটার বাইরের প্রপার্টি খোঁজার জন্য। সাপোজ এই প্যারামিটারের ভিতরে একটা আই আছে অ্যান্ড এই প্যারামিটারের বাইরে একটা আই আছে। সো আপনি যদি দিস ডট আই দেন তো এইটা কিন্তু এই আই এর বদলে এই আইকে কল করবে, কারণ এইটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। দিস দিয়ে আমরা মূলত ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে কল করে থাকি। ঠিক আছে, যাদের একটু কোডিং প্র্যাকটিস আছে আমার কথাগুলো ইজিলি ধরতে পারছেন, আর যাদের প্র্যাকটিস নেই তাদেরও সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করেন, এটা হয়ে যাবে। তাহলে আমার কথাগুলো বললেই আপনারা ধরতে পারবেন আশা করি। It must be the first line of the code in the constructor. আমরা যখন এই যে বললাম আমাদের বি ক্লাসের অবজেক্টটা যখন আমরা ক্রিয়েট করার চেষ্টা করব, ফার্স্ট তো বি ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে, তো এই বি ক্লাসের কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইনটাই থাকবে হচ্ছে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল করা। এটাই বুঝেছে এখানে। if a call to super is not made, the system will automatically attempt to invoke the no argument constructor, that means the default constructor of the superclass. যদি আমরা সুপার তাকে আমরা মেনশন নাও করে দেই, তারপর বাই ডিফল্ট চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতর থেকে বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের নন আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করে ফেলবে। আর যদি আপনি ওভারলোডেড কনস্ট্রাক্টর অলরেডি সুপার ক্লাসে লিখে থাকেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে আসলে, কারণ আপনি হয়তো বা ম্যাক্সিমাম টাইমে ওভারলোডেড কনস্ট্রাক্টরকে কল দিতে চাবেন, বাট এটা হচ্ছে একটা ফিচার যে যদি সুপারকে কল করা না হয় তাও বাই ডিফল্ট ওদের নন আর্গুমেন্ট বা ডিফল্ট কনস্ট্রাক্টরকে সুপার ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করা হবে বিফোর ইনভোকিং the other lines of codes in the constructor of child class. আপনারা আমি যখন কোড করব তখন এই জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, একটা এক্সাম্পল দেওয়া আছে, মেথড ওভারলোডিং এর একটা ওভাররাইডিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যান্ড সো অন। শেষ। সো চলেন কোডিংয়ে চলে যাই। আচ্ছা, সো যেহেতু আমরা একটু আগে পার্সন অ্যান্ড এমপ্লয়ির একটা এক্সাম্পল দেখলাম, আমরা ওটাই করি। ফার্স্ট আমরা হচ্ছে কি করব, পার্সন ক্লাসটাকে ডিক্লেয়ার করে নিব। পার্সন না, ওকে। সো পার্সন ক্লাসে কি কি রাখা যায়, string name, int age, আর কি রাখবো বলেন তো? আর আপাতত কিছু না রাখি, একটা মেথড রাখি, public void show info। ওকে, এই শো ইনফোর মধ্যে কি কি রাখা যায়, system.out.println name plus name, age and age। ওকে, আমরা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখি, কনস্ট্রাক্টরের সিগনেচার কি, অ্যাক্সেস মডিফায়ার, অ্যান্ড দেন ক্লাস নেমের সমানই ফার্স্টেরটা আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখি, হ্যাঁ। অ্যান্ড দেন আমরা কি রাখবো, একটা ওভারলোডেড কনস্ট্রাক্টর রাখি, যেখানে আমরা রিসিভ করব হচ্ছে একটা স্ট্রিং নেম, অ্যান্ড রিসিভ করব একটা ইন্টিজার টাইপের age। সো this dot name equals to name, this dot age equals to age। don't mix with this name and this name, এই নেমটা সেম না। এই নেমটাকে এই যে কার্লি ব্রেসেস এইটুকুর ভিতরে সবাই চিনে, এইটুকুর বাইরে এই নেমকে কেউ চিনে না, বাট আমরা যে দিস ডট নেম দিলাম, যার জন্য এই যে কার্লি ব্রেসেস অ্যান্ড এই যে কার্লি ব্রেসেস এটা ব্রেক করে উপরে চলে গিয়ে ও খোঁজা শুরু করেছে যে এখানে নেম কোথায় আছে। সো এখানে এই যে নেমটা আছে, যেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, অ্যান্ড সেম থিং এটার ক্ষেত্রেও এই এইজকে কিন্তু এই প্যারামিটারের বাইরে আর কেউ চিনে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ওকে, আপাতত এতটুকুই থাকুক। ল্যাঙ্গুয়েজ তো চুজ করেছি পার্সন, and now employee। এমপ্লয়ের কী কী রাখা যায়, int employee id, তারপর রাখা যায় float salary, আর কি রাখা যায়, string company name। এখানে আর মেথড রাখলাম না আমি কোনো কিছু, জাস্ট একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখলাম, অ্যান্ড একটা ওভারলোডেড কনস্ট্রাক্টর রাখি, যেখানে আমরা কি রিসিভ করব, একটা ইন্টিজারের empid and একটা float
একটা স্ট্রিং, তাহলেই তো হয়ে গেল আই গেস, তাই না? না, হলো না কারণ হচ্ছে আমাদের এখানে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে হবে। অ্যান্ড সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কীভাবে কল করতে পারি? এভাবে কল করতে পারি। এইভাবে কল করলে কোনো সমস্যা নেই, ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। বাট আমরা যদি ওভারলোডের কনস্ট্রাক্টর কল করতে চাই তাহলে কি হবে? এখানে আরও দুটো প্যারামিটার আমাদের নিতে হবে। একটা হচ্ছে স্ট্রিং নেম, একটা হচ্ছে ইন্ট এজ। অ্যান্ড সেক্ষেত্রে আমরা এখানে নেম আর এইজটা দিয়ে দিব যাতে সুপার ক্লাসের ওভারলোডেড কনস্ট্রাক্টর কল হয়ে যায়। অ্যান্ড এখানে this dot empid equals to empid this dot salary কম পড়ে গেছে, salary equals to salary, then this dot company name equals to company name. Done. Let's run আমাদের মেইন মেথড তো লেখাই হয়নি। সো চলেন মেইন ক্লাসটা লিখি, মেইন মেথডটা লিখি। J for Java. Okay, let's do it. First এটাকে একটু সেভ করে নেই এমপ্লয়ি নামে। Let's save this file as employee name. Okay, done. Now public class কি দেওয়া যায়? মেইন। যেহেতু আমি অনেকগুলো মেইন আগেই লিখে ফেলেছি, সো এই জন্য এভাবে মেইন লিখলাম, অন্য কিছু মনে করেন না। পাবলিক স্ট্যাটিক void main string args. Okay, now let's person p equals to new person, the default কনস্ট্রাক্টর কি কল করছি, এটা কি দেন কি দেওয়া যায়? হচ্ছে p ডট, কি দেওয়া যায়? শো ইনফো। এটাই তো ছিল আই গেস মেথডের নাম, শো ইনফো, রাইট, শো ইনফো। ওকে, এতটুকু আগে রান করে দেখি আমাদের কোডটা ঠিক আছে কি না, তারপরে আমরা বাকিটা লিখবো। আমার কোডে তো আবার অনেক মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ওকে, সো লেটস ডু ইট। cmd first java compiler main.java. Okay, compiled successfully, java main. Yeah, so our code was successfully compiled. এখানে নেম নাল কেন? আমরা কোনো কিছু ইনপুট দিইনি। 80 কেন? আমরা কোনো কিছু ইনপুট দেইনি। সেই জন্য আমরা জানি যে স্ট্রিংয়ের বাই ডিফল্ট ভ্যালু থাকে নাল অ্যান্ড এইজ যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু, আমাদের অবশ্যই সবসময় ভ্যালু বাই ডিফল্ট থাকবে 0। সো এখন আমরা কিছু ভ্যালু বসিয়ে দেখি যে কি হচ্ছে। এখন আমরা এখানে নাম দিই কিছু, আমার নাম দিলাম এইজ, নিলাম 22। ওকে, সো মেথড দেখতে যাচ্ছি এখানে আমরা, ফাইন। এখন আমরা এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করি, এমপ্লয়ি ই ইকুয়ালস টু নিউ। আমি ডিফল্টটা দিতে চাচ্ছি না, আমি ওভারলোডেডটাই দিই। নেম দিব হচ্ছে আমার OP1 ফ্যাকাল্টির নাম দিই, ফাহমিদা। এইজ আই গেস 27। দেন আর কি কি আছে, এমপ্লয়ি আইডি, ফ্লোট অ্যান্ড স্ট্রিং। এমপ্লয়ি আইডি দিলাম 1222, স্যালারি 20। ওকে,
কোনো একটা দিলেই হলো, and then company নাম AIUB. Okay, I guess perfect. Now e dot show info. এখানে দেখেন আমার কিন্তু এমপ্লয়ি ক্লাসে কোনো মেথড নেই, অ্যান্ড শো ইনফো মেথড নেই। আমার পুরো ক্লাসে কিন্তু কোনো মেথডই নেই, বাট এখানে আমি মেথড দিয়েছি, মেথড কল করেছি। সো দেখি কি হয়। সিএমডি জাভা কম্পাইলার ডট জাভা। ওকে, there is a issue here. কি বলেছে? Constructor cannot be applied in the given. Oh, okay. আমি তো এখানে এক্সটেন্ডই করিনি। extends person, আমি এক্সটেন্ড না করলে কীভাবে ওর সুপার ক্লাসকে কল করবে? এখানে তো সুপার ক্লাসই ছিল না। সিএমডি জাভা কম্পাইলার ডট জাভা, আরে বানান ভুল, জাভা কম্পাইলার ডট জাভা। ওকে, এখন ঠিক আছে। জাভা সি ফার্স্ট আমার কি প্রিন্ট হচ্ছে দেখেন, আমার নামটা প্রিন্ট হচ্ছে, আমার কি প্রিন্ট হচ্ছে ফার্স্ট, কিন্তু আমি আমার নাম আর আমার এইজ দিয়ে প্রিন্ট করেছি, এইজ দিয়েছিলাম। অ্যান্ড সেকেন্ড ক্ষেত্রে আমি আর আমার ফ্যাকাল্টির নামটাই শুধু প্রিন্ট হয়েছে, অন্য কোনো ডেটা কেন প্রিন্ট হয়নি? এই যে এগুলো যে দিলাম, এগুলো কেন প্রিন্ট হয়নি? কারণ আমার এই যে শো ইনফো মেথডের ভিতরে শুধুমাত্র এগুলোই দেয়া, ঠিক আছে? এছাড়া কিন্তু আর কোনো কিছু প্রিন্ট করা নেই, নেম আর এইজ বাদে। সো এখন আমি আমার মেথডটাকে ওভাররাইড করতে চাচ্ছি। সো ওভাররাইড কীভাবে করতে হয় লেটস সি। আমার মনে আছে কিনা আমি একটু দেখি। সো এই ক্ষেত্রে আমি ফার্স্ট আমার সুপারটাকে কল করতে যাচ্ছি, তারপরে আমি এখানে দিতে চাচ্ছি এমপ্লয়ি আইডি, EMP ID, and then দিতে চাচ্ছি আমার স্যালারি, দেন স্যালারি, and then একটা জিনিস দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কোম্পানি নেম। Okay, so let's see it runs or not. Okay, let's get started. আমার মেইন ক্লাসটা না আমি নিয়ে নেই, না হলে বারবার টাইপ করা লাগে, বানান ভুল হলো তো আবার সমস্যা। জাভা কম্পাইলার ডট জাভা, আই হোপ এরর আসবে না। ও ওয়ান এরর, মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর। ওকে, সো এভাবে শুধুমাত্র কি বোঝা গেল, আমরা কনস্ট্রাক্টরকে কল করতে পারি, মেথডকে আমরা এভাবে কল করতে পারি না। সো মেথডকে কীভাবে কল করতে পারবো? মেথডকে ওভাররাইড করার জন্য আমাদের এখানে যা আছে তা থাকবে, তার সাথে আমরা জাস্ট এখান থেকে আমাদের নাম আর এইজটা নিয়ে আসবো, ওভাররাইড করে ফেললাম। নাও জাস্ট সেভ this file and then let's print it out. Java compiler dot java compiler. ওকে, দেখেন এখন কিন্তু সবই প্রিন্ট হচ্ছে। ফার্স্টে পার্সন ক্লাসের কি প্রিন্ট হয়েছে, আসিফ অ্যান্ড H22। তারপরে কি প্রিন্ট হয়েছে, ফাহমিদা H22, এমপ্লয়ি আইডি এত, স্যালারি এত, যেহেতু ফ্লোট এই জন্য দশমিক এসেছে, দেন কোম্পানি নেম AIUB। সো আমাদের কোড সাকসেসফুলি রান করেছে। আপনারা আই হোপ বুঝতে পেরেছেন কীভাবে কনস্ট্রাক্টর কাজ করছে, কীভাবে সুপার কাজ করছে, কীভাবে ইনহেরিটেন্সটা কাজ করছে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও।
সো এই পর্যন্ত আপনাদের মিড টার্ম সিলেবাসটা কভার করা হলো। নেক্সট টিউটোরিয়ালটা শুরু হবে ফাইনাল টার্ম থেকে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড, স্টাডি হার্ড। আসসালামু আলাইকুম।